দেখো আজকে আমরা দেখব, আগে আমরা ফর লুপ দেখেছি, হোয়াইল লুপ দেখেছি। ফর লুপ, হোয়াইল লুপের আগে আমরা ইফ, এলস, এলিফ এর কাজ করেছি। তার আগে আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখেছি। তাহলে এই সমস্ত কিছুকে মিলিয়ে আজকে আমরা কিছু প্রবলেমস টাইপের কাজ দেখব। কিরকম? আগের দিন সাইন এক্স এর সিরিজ সম্বন্ধে দেখলাম, কস এক্স এর সিরিজ দেখলাম, বা আরো ডিফারেন্ট টাইপ অফ সিরিজ দেখলাম, ফিবোনাকি সিরিজ দেখেছি, গোল্ডেন রেশিও দেখেছি। আজকে আমরা লিপিয়ার এর কাজটা দেখে নেব অ্যান্ড দেখব প্রাইম নাম্বারকে আর কি কি ভাবে আমরা কাজ করাতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট চলো আমরা লিপিয়ার এর সাহায্যে ইফ এলস আরো ভালোভাবে ক্লিয়ার করে নেব অ্যান্ড তার সাথে কিছু লজিক্যাল অপারেটর ছিল অ্যান্ড অর নট। এখানে আমরা অ্যান্ড এবং অর লজিক্যাল অপারেটর ইউজ করব, এখানে নটের ব্যবহারটা হবে না। তো কিভাবে হবে সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো ফার্স্ট হচ্ছে write a Python program to check a year is leap year or not। আমরা একটা পাইথন প্রোগ্রামিং দিয়ে আমরা চেক করে দেখব যে সেই ইয়ারটা তোমার লিপ ইয়ার নাকি লিপ ইয়ার নয়। প্রথম কথা হচ্ছে যে লিপ ইয়ার কোন সালগুলোকে বলবো, লিপ ইয়ার কোন ইয়ারগুলোকে বলা হয়। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে দেখে নিচ্ছি আমরা। ধরো এখানে আমি লিখলাম 2020, 2022, 2023, 2024, 1900, 2000। আচ্ছা বলো 2020 লিপ ইয়ার অর নট? 2020 লিপ ইয়ার, লিপ ইয়ার। ঠিক আছে, 2022 ঠিক আছে, 2023 ক্ষেত্রেও, 2024, আর দেখো 1900 ক্ষেত্রে কি হবে? 1900 বলো। 1900, 1900 is divisible by 4. So is it leap year or not? 1900 লিপ ইয়ার। আর আর ওই দলে কে কে আছো? 1900টা হচ্ছে তোমার লিপ ইয়ার হবে না। আসছি কেন হচ্ছে না, আসছি। 2000 সাল লিপ ইয়ার। ওকে, তাহলে এখানের মধ্যে দেখো কোন ইয়ারটা লিপ ইয়ার কোন ইয়ারটা লিপ ইয়ার না আমরা কিভাবে বের করলাম, কারণ আমরা একটা ডেফিনেশন জানি, লজিক জানি যে কোন ইয়ারগুলোকে আমরা লিপ ইয়ার বলবো আর কোন ইয়ারগুলোকে লিপ ইয়ার বলবো না। তাহলে কোন ইয়ারগুলোকে লিপ ইয়ার বলা হয়? একদম সিম্পল লজিক। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা বাচ্চা ছেলেদের মতো বলে দেবে যে বছরে দিন সংখ্যা 366 বা ফেব্রুয়ারি মাস 29 ডেজ হয়, সেই ইয়ারগুলো হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে, এছাড়াও আমরা অন্য একটু গল্পতে চলে যাব। ঠিক আছে, কোন ইয়ারগুলো লিপ ইয়ার আর কোন ইয়ারগুলো লিপ ইয়ার নয় সেটা আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে কিভাবে বের করি। জেনারেলি একটা কন্ডিশন হচ্ছে লিপ ইয়ার হওয়ার মেন শর্ত কি? ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে কোনো ইয়ারকে
4 দিয়ে ভাগ করলে, কোনো ইয়ারকে 4 দিয়ে ভাগ করার পর যদি কোনো ভাগশেষ না থাকে, তাহলে সেই সমস্ত ইয়ারগুলোকে লিপ ইয়ার বলা হয়। এবার আমি এখানে বললাম n ডিভাইডেড বাই 4 অ্যান্ড তাদের কোনো রিমাইন্ডার থাকবে না, এই ইয়ারগুলোকে লিপ ইয়ার বলা হয়। তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে কি এই লজিকটা অ্যাপ্লিকেবল? দেখো 1900 বা 1900 সালটা হচ্ছে তোমার 4 দ্বারা ডিভিজেবল, অথচ এটা লিপ ইয়ার না। এর মেন রিজন হচ্ছে যে আমরা ইয়ারগুলোকে দুটো ক্যাটাগরিতে নিয়ে আসবো, একটা হচ্ছে নর্মাল ইয়ার অ্যান্ড অ্যানাদার হচ্ছে সেঞ্চুরি ইয়ার। ঠিক আছে, একটা হচ্ছে তোমার নর্মাল ইয়ার আর একটা হচ্ছে তোমার শতাব্দী বর্ষ। যেগুলোর লাস্টে 00 থাকবে সেই সমস্ত ইয়ারগুলোকে বলা হয় সেঞ্চুরি ইয়ার, অ্যান্ড বাকিগুলোকে আমরা বলবো নর্মাল ইয়ার। ঠিক আছে, তো নর্মাল ইয়ারের ক্ষেত্রে n ডিভাইডেড বাই 4 অ্যান্ড রিমাইন্ডার যদি 0 হয় বা 4 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে সেই সমস্ত ইয়ারগুলোকে লিপ ইয়ার বলবো। অ্যান্ড কন্ডিশন 2, যেগুলো সেঞ্চুরি ইয়ার, সেঞ্চুরি ইয়ার দেখো 1900 সেঞ্চুরি ইয়ার, 2000 সেঞ্চুরি ইয়ার। তাহলে 1900টা হলো না, কারণ হচ্ছে সেঞ্চুরি ইয়ার গুলো তোমার 400 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে তোমার 1900 400 দ্বারা ডিভিজিবল না, কিন্তু 2000 400 দ্বারা ডিভিজিবল। সেই জন্য এইটা হয়ে গেল তোমার লিপ ইয়ার অ্যান্ড এটা হয়ে গেল নট লিপ ইয়ার। বোঝা গেছে? এত দূর অব্দি সবার ক্লিয়ার? স্যার এটা তো ছোটবেলা থেকেও জানতাম, তাই তো? হ্যাঁ, আমরা জানতাম, কিন্তু এই জানা লজিকটাকে আমরা এবার প্রোগ্রামিং এর মধ্যে কাজে লাগাবো। ওকে, তাহলে দেখো গল্পটা কি রকম হয়েছে, একটু ফলো করে দেখো। কোনো একটা ইয়ার, এনি ইয়ার এর দুটো ভাগ হবে, একটা হচ্ছে সেঞ্চুরি ইয়ার আর একটা হচ্ছে নর্মাল ইয়ার। ঠিক আছে, সেঞ্চুরি ইয়ার কোনগুলোকে বলছি? যেগুলো n ডিভিজিবল বাই 100, n বাকিগুলো n ডিভিজিবল বাই 100, এটা হচ্ছে ইয়েস অ্যান্ড এটা হচ্ছে নো। তাহলে এটা নর্মাল ইয়ার। সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে আমরা কোন ইয়ারগুলোকে লিপ ইয়ার বলবো? যেগুলো ডিভিজিবল বাই 400, এটা হচ্ছে ইয়েস, তাহলে এটা হচ্ছে তোমার লিপ ইয়ার। অ্যান্ড n ডিভিজিবল বাই 400 এ যেটা নো লজিক হচ্ছে, সেটা হচ্ছে তোমার নট লিপ ইয়ার। নর্মাল ইয়ারের ক্ষেত্রে দেখো, নর্মাল ইয়ারের ক্ষেত্রেও আমরা এখানে লজিক লাগাবো। কি লজিক লাগাবো? n ডিভিজিবল বাই 4। যদি এখানে n ডিভিজিবল বাই 4 ইয়েস হয় নর্মাল ইয়ারের ক্ষেত্রে, তাহলে সেটাকে বলবো লিপ ইয়ার। বাকিটাকে বলবো তোমার, বাকিটা ডিরেক্ট এখানে নট লিপ ইয়ার, এটা যদি তোমার নো হয়। লজিক বোঝা গেছে সবার? দেখো এই ছকের সাহায্যে যে লজিকটা ক্রিয়েট করলাম, এই লজিকটা সবাই বুঝতে পেরেছো? তীর্থঙ্কর, তীর্থঙ্কর, শেফালি, নন্দিনী, সবাই বুঝতে পেরেছো? ওকে, এই লজিকটাই আমরা প্রোগ্রামিং এর মধ্যে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি পরের পেজে। যদি তোমাদের লজিক আবার দেখার ইচ্ছা হয়, সেই জন্য ইরেজ করলাম না, আলাদার পেজ নিয়ে। তাহলে দেখো, প্রোগ্রামিং এ যাওয়ার জন্য আমরা যে ইয়ারটাকে টেস্ট করব, সেই ইয়ারটার আমরা নাম দিয়ে দিলাম ওয়াই। ওয়াই মিনস ইয়ার। ওয়াই ইকুয়াল টু যে সালটাকে আমাদের টেস্ট করার দরকার হবে। ঠিক আছে, তারপর এখানে আমরা সেই সালটাকে যদি চেক করে দেখি, তাহলে কিভাবে চেক করব? ডিরেক্ট ইফ
ইউজ করব, ডিরেক্ট ইফ ইউজ করব। ইফ, আচ্ছা এখানে স্মল ওয়াই নিয়ে নিই, সুবিধা হবে। ওয়াই ইকুয়াল টু ইফ ওয়াই বাই 100, আচ্ছা ওয়াই বাই 100 যদি করা হয় তাহলে আমার একটা ডিভিশনের রেজাল্ট আসে, কিন্তু ওয়াই মডিউলো 100 যদি করি তাহলে কিসের রেজাল্ট আসবে? এখানে ডবল ইকুয়াল টু ইউজ করলাম, তাহলে ওয়াই মডিউলো 100 ডবল ইকুয়াল টু 0, মানে ওয়াই একটা ইয়ার, তাকে 100 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ 0 হয় তাহলে এটা কি, কোন টাইপের ইয়ার হচ্ছে? এটা দেখো সেঞ্চুরি টাইপের ইয়ার হচ্ছে, ঠিক আছে, সেঞ্চুরি ইয়ার হচ্ছে। তাহলে ইফ, ইফের মধ্যে আরো একটা ইফ নিয়ে নিলাম, ইফ ওয়াই মডিউলো 400, তাহলে এখানে দেখো 100 দ্বারা ডিভিজিবল হলে এর মধ্যে আসবে, তাহলে এর মধ্যে যদি আসে তাহলে সেটা সেঞ্চুরি ইয়ার। আবার এই সেঞ্চুরি ইয়ারটা 400 দ্বারা যদি ভাগ মিলে যায় তখন আমরা বলবো প্রিন্ট প্রিন্ট লিপ ইয়ার, ঠিক আছে, ইনভার্টেড কমার মধ্যে। ওকে, এবার দেখো এখানে একটা ইন্ডেন্টেশন নেবে আর এখানে তোমার দুটো ইন্ডেন্টেশন নেবে, মানে ইফের মধ্যে আরেকটা আছে। ওকে, এই জায়গাতে সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে, সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে যদি 400 দ্বারা ভাগ হয় তাহলে লিপ ইয়ার হচ্ছে, কিন্তু 400 দ্বারা যদি ভাগ না হয় তাহলে কি বলবো? প্রিন্ট নট লিপ ইয়ার, ঠিক আছে। দেখো এতদূর অব্দি ক্লিয়ার হয়ে গেল। এটা কোনগুলোকে নিয়ে আমরা কাজ করলাম? যেগুলো লিপি, যেগুলো সেঞ্চুরি ইয়ার আর লিপ ইয়ার হবে কিনা সেটা নিয়ে টেস্ট করলাম। তাহলে দেখো এখানে একটা ইফ আছে, ইফ ওয়াই স্ল্যাশ 100, তাহলে যেগুলো ওয়াই স্ল্যাশ 100 ডবল ইকুয়াল টু 0, মানে যেগুলো সেঞ্চুরি ইয়ার তার ক্ষেত্রে এটা কোড হলো। তাহলে এলসে যদি আমি কাজ করি, আবার এলসে আমি কি পাবো? এলসে হচ্ছে তোমার নর্মাল ইয়ার পাবো, ঠিক আছে। এলসের ক্ষেত্রে আমরা পাবো নর্মাল ইয়ার। এই নর্মাল ইয়ারের মধ্যে দেখো ডিরেক্ট এখানে চলে এলাম, এরপরে এলসে লিখবো ইফ, এলসের মধ্যে এখানে একটা ইন্ডেন্টেশন হবে, এটা হচ্ছে ইন্ডেন্টেশন। ইফ ওয়াই মডিউলো, এটা হচ্ছে নর্মাল ইয়ার, নর্মাল ইয়ার, তাহলে ওয়াই মডিউলো 4 ডবল ইকুয়াল টু 0, প্রিন্ট লিপ ইয়ার। যদি না হয় তাহলে এলস আমাকে নিচে লিখতে হবে, তাই তো। এলস প্রিন্ট নট লিপ ইয়ার। দেখো সবাই লজিকটা বুঝতে পারলে কিনা, সবাই লজিকটা বুঝতে পারলে কিনা দেখো। ফার্স্ট ফার্স্ট পার্টে আমি খুব আস্তে আস্তে বলছি, ঠিক আছে, তাড়াহুড়া করছি না এই কারণে, কারণ তোমরা যেন লজিকটা পুরোটা ক্লিয়ার বুঝতে পারো। এই পার্টটা হচ্ছে তোমার সেঞ্চুরি ইয়ারের জন্য হয়েছে, ঠিক আছে, আমি লিখে দিলাম CY, অ্যান্ড এই পার্টটা হয়েছে তোমার NY, মানে নর্মাল ইয়ারের জন্য হয়েছে। তো চেক করে নাও, পম্পা দিন্দা বুঝতে পেরেছো?
দেখো দুটো পোর্শনে কাজ হয়েছে। ফার্স্ট ইফের জন্য একটা পোর্শন অ্যান্ড সেকেন্ড এলস এর মধ্যে আবার কিছু লজিক ইউজ করে আর একটা কাজ করেছি। এই একটা ইফের মধ্যে আরো অনেকগুলো ইফ এলস কে কি বলা হয়? একটা ইফের মধ্যে আরো ইফ এলস ঢুকে থাকলে নেস্টেড নেস্টেড ইফ এলস। ওকে, বলেছিলাম এর আগে যখন কোনো একটা নাম্বার এ ইজ পজিটিভ, নেগেটিভ অর জিরো, এই কোডটা করাচ্ছিলাম তখন বলেছিলাম, যাদের মনে আছে তারা ধরতে পারবে, যাদের মনে নেই তাদের আজকে জেনে গেছো। দেখো লজিক ক্লিয়ার হয়েছে সবার? ঠিক আছে, চলো তাহলে এটা আমি টেস্ট করে দেখি একবার। আমরা কোড ট্রাই করে দেখি। কম্পিউটারে যাব, স্পাইডার ওপেন করব, স্পাইডার ওপেন করে যেটা আমরা লিখলাম সেটা দেখব কি হচ্ছে। যা যা লিখলাম কেউ একজন বলবে, ঠিক আছে? ফার্স্টে ওয়াই একটা ইয়ারের জন্য নিয়েছিলাম, তারপর এখানে তোমাদের নিলাম ইফ ওয়াই, আচ্ছা প্রথমে সেঞ্চুরি ইয়ারের কাজ করে নিয়েছিলাম, তাহলে ওয়াই ডবল ইকুয়াল টু ওয়াই স্ল্যাশ 100 ডবল ইকুয়াল টু 0। আমি সেঞ্চুরি ইয়ার বের করে নিলাম। এই সেঞ্চুরি ইয়ারের মধ্যে আবার ইফ ওয়াই স্ল্যাশ ওয়াই মডিউলো 400 ডবল ইকুয়াল টু 0। 400 দিয়ে যদি ভাগ হয়ে যায় তাহলে সেটাকে বলবো লিপ ইয়ার। তারপর এলসে চলে গেলাম, এলসে গিয়ে যদি লিপ ইয়ার না হয় তাহলে প্রিন্ট, এখানে লিখে দেব নট লিপ। তাহলে এখানে সেঞ্চুরি ইয়ারের গল্পটা আমি ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে? এরপর এলস দিয়ে শুরু করলাম, ইফ ওয়াই স্ল্যাশ 4 ডাবল ইকুয়াল টু 0 কোলন প্রিন্ট। নর্মাল ইয়ারের ক্ষেত্রে, নর্মাল ইয়ারের ক্ষেত্রে 4 দ্বারা ভাগ হলেই আমি বলতে পারবো লিপ ইয়ার। যদি না হয় তাহলে এটাই লিখবো। ঠিক আছে, চলো এবার ওয়াই এর একটা ভ্যালু বসাই। ফার্স্ট ভ্যালু নিয়েছিলাম 2020। দেখো 2020 লিপ ইয়ার, 2022 2022 নট লিপ ইয়ার। দেন 2023 2023 সাল নট লিপ ইয়ার। 2024 সাল বলো লিপ ইয়ার। এরপর আরো একটা জায়গাতে তোমাদের কনফিউশন হচ্ছিল যে 1900 সাল কি হবে। 1900 সালের ক্ষেত্রে দেখো নট লিপ ইয়ার এসছে, ঠিক আছে? তাহলে এই যে 4000-এর 400-র গল্প সেটা ক্লিয়ার হয়ে গেল। আর দেখো 2000 সাল লিপ ইয়ার। ওকে, তাহলে দেখো আমরা একটা বেসিক লজিক ইউজ করে কোনটা লিপ ইয়ার কোনটা লিপ ইয়ার হবে না এটা আমরা ক্যালকুলেট করলাম। তাহলে এই অবধি সবার কাজ বোঝা গেছে? এটাকে আমরা আবার মডিফাই করব, অন্য লজিক ইউজ করে আবার কাজ করব। খুব ভালো।
যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি কাজ হবে, তত তাড়াতাড়ি ক্লাসও শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো, এবার এই কোডটাকে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করব। আমরা বলতে পারি একই সাথে দুটো লজিক ইউজ করেছিলাম। আমি দুটো লজিক ইউজ করেছিলাম। কি লজিক ইউজ করেছিলাম? একটা লজিকে বললাম যে আমার কোনো ইয়ার সেঞ্চুরি ইয়ার হতে হবে, তার সাথে তোমার ডিভিজিবল হতে হবে 400 দিয়ে। এই কন্ডিশনটা যদি আমি অ্যাপ্লাই করতে পারি কোনো একটা ইয়ারের উপরে অ্যান্ড স্যাটিসফাই করে, সেটা লিপ ইয়ার। আর 2 নাম্বার বললাম যে একটা নর্মাল ইয়ার প্লাস ইয়ার বাই 4 যদি হয় তাহলে সেটা লিপ ইয়ার। অ্যান্ড 3 নাম্বারে এইগুলো ছাড়া বাকি সমস্তগুলো তোমার কি হবে? রিমেনিং ইয়ার নট লিপ ইয়ার, ওগুলো ছাড়া। ঠিক আছে, ওগুলো ছাড়া তোমার এই দুটো ইয়ার ছাড়া বাকি হচ্ছে সব নট লিপ ইয়ার। তাহলে এই লজিকটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? একই সাথে সেঞ্চুরি ইয়ার প্লাস এটা। ঠিক আছে, তো সেই জন্য লজিকে একটু মডিফিকেশন করব। কি মডিফিকেশন করব? দেখো, বলেছিলাম যে লজিক্যাল অপারেটর কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে দেখো, ইফ ওয়াই পার্সেন্টেজ 100 অ্যান্ড, তাহলে আমার আর ইফ দেওয়ার দরকার নেই, আমি অ্যান্ড লজিক্যাল অপারেটর ইউজ করেছি। অ্যান্ড ওয়াই মডিউলো 400, এই পুরোটা যদি স্যাটিসফাই করে তাহলে আমি বলতে পারবো এটা লিপ ইয়ার। ওকে, দেখো তাহলে আমি বলতে পারবো এটা লিপ ইয়ার। এবার এইটাকে আমি সরিয়ে দিলাম, পুরোটাকেই সরিয়ে দিলাম। ঠিক আছে, তারপর দেখো আর কি বলতে পারি? আমি ইন্টারমিডিয়েট কন্ডিশনের জন্য এলিফ ইউজ করব। এলিফ আর কি বলতে পারি? দেখো, ডবল ইকুয়াল টু দিয়ে কি কাজ করা হয়? ইকুয়ালিটি টেস্ট হয়। ঠিক আছে, তাহলে আমাদের নর্মাল ইয়ার দরকার। নর্মাল ইয়ারের জন্য আমরা ডবল ইকুয়াল টু না লিখে এখানে এক্সক্লেমেশন মার্ক ইকুয়াল টু 0 লিখলাম। মানে হচ্ছে ওয়াই মডিউলো 100 দিয়ে ভাগ করলে যার রিমাইন্ডার 0 হবে না, মানে কিছু রিমাইন্ডার থাকবে, তাহলে সেইগুলোকে আমরা বলতে পারি নর্মাল ইয়ার। তাহলে নর্মাল ইয়ার যদি হয় তাহলে সেই নর্মাল ইয়ার 4 দ্বারা ভাগ করলে যদি 0 হয়, again that is leap year. ওকে, এছাড়া বাকি যা কিছু আছে এগুলো সব কি হবে? দেখো কোড অনেক ছোট হয়ে গেল, বাকি সব নট লিপ ইয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি সেম ইয়ার গুলোকে নিয়ে আবার ট্রাই করে দেখছি। দেখো 2000 সালের ক্ষেত্রে লিপ ইয়ার দেখাচ্ছে, তাহলে 2000 সালের জায়গাতে আবার 1900 সাল দিয়ে দিই। 1900 সালের ক্ষেত্রে রান করালাম, নট লিপ ইয়ার দেখাচ্ছে। তারপর একে একে আমরা 2020 সাল ট্রাই করে দেখব। দেখো 2020 সালে লিপ ইয়ার দেখাচ্ছে। 22 ট্রাই করব, 2022 নট লিপ ইয়ার। 23 নট লিপ ইয়ার। 24 লিপ ইয়ার। তাহলে দেখো আমরা ডিফারেন্ট লজিক ইউজ করলাম। দেখো ডিফারেন্ট লজিক ইউজ করলাম এখানে। অ্যান্ড এখানে দেখো আমরা অ্যান্ড অপারেটর ইউজ করলাম। অ্যান্ড অপারেটর কখন ইউজ হয়? অ্যান্ড অপারেটর মানে তোমার বোথ কন্ডিশন স্যাটিসফাই হলেই অ্যান্ড অপারেটর হবে। ওকে, বোথ কন্ডিশন স্যাটিসফাই হলেই অ্যান্ড অপারেটর হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, চাইলে আমরা এখানে আরো একটা অর অপারেটর ইউজ করতে পারতাম, মানে হয় এই কন্ডিশন হবে, না হলে এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। তাহলে আমরা এরকমও করতে পারতাম, ইফ এটা, তার সাথে আমরা কোলন উঠে যাবে, তখন কোলন উঠে যাবে দিয়ে অর হয়ে যাবে। অর হয়ে যাওয়ার পর
এই লজিকটাকে আবার এখানে রেখে দিতে পারি। তার মানে হয় এটা বা এই কন্ডিশনটা কোনো একটা স্যাটিসফাই করবে, কোনো একটা স্যাটিসফাই করলেই লজিক্যাল অর এর ক্ষেত্রে তোমার এক্সিকিউট হয় আউটপুট ইএস এর রেসপেক্টে, মানে লিপ ইয়ার দেখাবে। ওকে, যদি দুটো লজিকই যদি স্যাটিসফাই না করে তখন তোমার দেখাবে নট লিপ ইয়ার। বোঝাতে পারলাম? দেখো ক্লিয়ার হয়েছে কিনা, জলের মতো ক্লিয়ার হয়েছে? জলই তো ঘোলা। তাহলে আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছো, তাই তো? কারো কোনো প্রবলেমস নেই? যদি না থাকে তাহলে পরেরটাতে যাব, কি পরেরটাতে চলে যাই? ঠিক আছে, চলো পরে। এরপরে আমরা দেখব প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। ঠিক আছে, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তোমাদের মধ্য থেকে কেউ একজন বলো প্রাইম নাম্বারের ডেফিনেশন কি হবে, পরিষ্কার করে ক্লিয়ার করে বলো। এরকম না যে ম্যাথমেটিক্যালি বলতে হবে, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। বলো বলো বলো, কেউ একজন বলো, বলো তীর্থঙ্কর। যে গুড 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 এনি নাম্বার, এনি নাম্বার কোনো একটা নাম্বার নিলাম n, which which is not divisible, which is not divisible to any other number except that number and 1। এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভিজিবল না, এই ধরনের সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে কোনো একটা নাম্বার, এনি নাম্বার n, এটা মৌলিক কিনা আমরা টেস্ট কিভাবে করব? ঠিক আছে, তাহলে টেস্ট কিভাবে করব মানে দেখো n, এই nটা বলা হয়েছে যে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তার মানে এক দিয়ে ভাগ করে লাভ নেই, এক দিয়ে ভাগ করলে ভাগ হতে পারে, সেটা কন্ডিশনে আছে, এবং সেই সংখ্যা দ্বারা ভাগ হতে পারে। ধরো n ইকুয়াল টু, আমি একটা নাম্বার নিচ্ছি 15 অ্যান্ড আর একটা নাম্বার নেব n ইকুয়াল টু 17। ঠিক আছে, দুটো নাম্বার, মানে মৌলিক নাম্বার কিনা আমি কিভাবে টেস্ট করবো বা প্রাইম নাম্বার কিনা কিভাবে টেস্ট করবো। তো প্রথমে 1 আর 15 দিয়ে একে ভাগ করা যাবে না। ঠিক আছে, তাহলে 1 থেকে 15-র মধ্যে বাকি সংখ্যাগুলো ভাগ করে দেখবো। তাহলে 2 থেকে 14 অব্দি আমি পরপর ভাগ করে দেখবো। তাহলে প্রথমে টেস্ট করব যে 15/2, যদি এখানে কোনো রিমাইন্ডার আসে তাহলে আমাকে কি করতে হবে, 3 দিয়ে টেস্ট করতে হবে। 3 দিয়ে যখন টেস্ট করব দেখবো রিমাইন্ডার 0 চলে এলো, রিমাইন্ডার 0 মানে ভাগ মিলে গেল, তাহলে 15 প্রাইম নাম্বার হবে না। ওকে, আমার আর 4 5 এইসব দিয়ে টেস্ট করার দরকার আছে? 4 5 6 এইসব দিয়ে আর টেস্ট করার দরকার নেই। কিন্তু 17 এর ক্ষেত্রে দেখো 2 দিয়ে শুরু করব, রিমাইন্ডার পাবো, 3 দিয়ে শুরু করব, রিমাইন্ডার পাবো, আবার 4 দিয়ে টেস্ট করব, 5 6 7 8 9 10 11 12 থেকে আমি যদি 16 অব্দিও টেস্ট করে যাই, আমি কোনো তোমার জিরো রিমাইন্ডার পাবো না, জিরো রিমাইন্ডার পাবো না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমার রিমাইন্ডার 0 পেলাম না, তার মানে 2 থেকে 17 এর আগে অবধি কোনো ভ্যালু দ্বারা এটা ডিভিজিবল না। ওকে, মানে ভাগ করলে রিমাইন্ডার 0 হবে না। তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা।
ওকে, তাহলে এটাই আমরা টেস্ট করে দেখব। তাহলে এই যে 2 থেকে 14 অবধি চালাচ্ছি বা 2 থেকে 16 অবধি চালাচ্ছি, সোজা কথায় 2 থেকে n-1 অবধি n নাম্বারটাকে যদি আমি টেস্ট করি তাহলে 2 থেকে n-1 অবধি আমি ট্রাই করব। ওকে, তাহলে ট্রাই করছি, এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নেব, সেই ভ্যারিয়েবলটা কি করবে 2 থেকে স্টার্ট হবে n-1 অবধি চলবে। ওকে, তাহলে এটা আমরা একটা লুপ ক্রিয়েট করে টেস্ট করব যে কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাচ্ছে, কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাচ্ছে না, এবং ভাগশেষ যে 0 হবে সেটা আমরা ডবল ইকুয়াল টু ইউজ করে করব। ওকে, তাহলে চলো, তাহলে n একটা নাম্বার টেস্ট করার জন্য আমি এখানে ব্ল্যাঙ্ক রেখে দিলাম। তাহলে এরপর আমি কি করব, ফর i ইন রেঞ্জ 2 থেকে স্টার্ট হচ্ছে, ডিরেক্ট এখানে n লিখা মানে হচ্ছে n এর আগে অবধি ভ্যালু নেবে n-1, সেটা আমি আগেও বলেছি তোমাদের, যেহেতু ফর লুপ ইউজ করেছি। ইফ, এবার একটা কন্ডিশন ইউজ করব, ইফ n মডিউলো i, n মডিউলো i ডবল ইকুয়াল টু 0। তাহলে ডবল ইকুয়াল টু 0 মানে কি, ভাগ করলে মিলে যাবে। তাহলে যদি হয় তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে কি বলবো, প্রিন্ট, কি বলবো বলো, নট প্রাইম। 0 হয়ে যাচ্ছে তার মানে কি নট প্রাইমের, নট প্রাইমের ক্যাটাগরিতে চলে আসছে। ওকে, এরপরে যদি কোনো একটা জায়গাতে এরকম 0 চলে আসে, ঠিক আছে, তাহলে 0 চলে আসার পর বারবার কি এটাকে টেস্ট করার দরকার আছে? ধরো n ইকুয়াল টু 15, আমি 3 ইকুয়াল টু 0 পেয়ে গেলাম, তাহলে এই লুপটা কি আর চালানোর দরকার আছে? ইয়েস অর নো? অবভিয়াসলি নো। তাহলে লুপটাকে ব্রেক করতে হবে, লুপটাকে ব্রেক করার জন্য এখানে লিখে দিলাম ব্রেক। ধরো 3 দিয়ে আমি ভ্যালু পেয়ে গেলাম, যদি একবার পেয়ে যায় তাহলে এটাকে নট প্রাইম বলে ব্রেক করে পালিয়ে আসবো, আমার আর টেস্ট করার কোনো দরকার নেই। ওকে, এরপর এলস, যদি কাউকে খুঁজে না পাই তখন এলসে গিয়ে কি প্রিন্ট করবে, এলসে গিয়ে প্রাইম। আচ্ছা, এই কোড যদি আমরা লিখি তাহলে দেখবো যে আমাদের কি সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখাচ্ছি ব্রেক ইউজ করলে কি হয়, এলস এর পরে এখানে প্রাইম লিখলে কি হয়। ঠিক আছে, তাহলে প্রবলেমসটা তোমরা বুঝতে পারবে যে কোথায় চেঞ্জেস করলে কি কি এরর আসছে। ঠিক আছে, চলো আমরা ডিরেক্ট শুরু করলাম, n ইকুয়াল টু এনি নাম্বার ফর i ইন রেঞ্জ 2 থেকে n কোলন if n মডিউলো i ডাবল ইকুয়াল টু 0 প্রিন্ট নট প্রাইম। ঠিক আছে, আমি এখানে ব্রেক ইউজ করলাম না, তারপরে লিখে দিলাম এলস প্রিন্ট প্রাইম। তাহলে কি হবে গল্পটা একটু দেখো, দেখো n এর জায়গাতে লিখলাম 15, দেখো কতবার এসছে প্রাইম নট প্রাইম প্রাইম নট প্রাইম 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 প্রাইম। তাহলে এই যে জায়গা, তাহলে এটা থেকে আমি বুঝতে পারবো না যে এটা তোমার এক্স্যাক্টলি প্রাইম নাম্বার নাকি নট প্রাইম নাম্বার। আচ্ছা 17 এর ক্ষেত্রে টেস্ট করি, চলো 17 এর ক্ষেত্রে টেস্ট করলে বলেছে প্রত্যেকবারই প্রাইম, তাহলে এখানেও গন্ডগোল আছে। ঠিক আছে, তাহলে আমাকে একটা কাজ করতে হবে, এখানে যেটা লিখেছি ফার্স্ট হচ্ছে এখানে একটা ব্রেক ইউজ করব, কারণ একবার ভ্যালু পেয়ে গেলে আমরা যেন বেরিয়ে যাই লুপ থেকে। তো ব্রেক ইউজ করার বেনিফিটটা আমরা এই জায়গা থেকে বুঝতে পারবো, পারবো না। দেখো এখানে নট প্রাইম থেকে বেরিয়ে গেছে কোথাও, এরকম কিছু নেই। তাহলে
নট প্রাইম নাম্বারগুলো দিয়ে টেস্ট করলে বুঝতে পারবো। বললাম দেখো প্রাইম দেখাচ্ছে, তারপর নট প্রাইম দেখাচ্ছে, দিয়ে লুপটা বন্ধ হয়ে গেছে। এটাই ব্রেক লেখার আগে তোমার এই ধরনের ডেটা দেখিয়েছি। ঠিক আছে, আরো একটা ভ্যালু নিচ্ছি, 42 42 নিলাম। দেখো 42 এর দেখাচ্ছে তোমার নট প্রাইম, কিন্তু 49 যদি নিই, 49 যদি নিই তাহলে কি হচ্ছে দেখো, 49 এর ক্ষেত্রে প্রাইম প্রাইম প্রাইম, তারপরে দেখাচ্ছে নট প্রাইম। তাহলে এখান থেকে তুমি অ্যাকচুয়াল ডিসিশন নিতে পারছো না। সেই জন্য এই ইফ এর রেসপেক্টে এলস হবে না, তোমাকে মাথায় রাখতে হবে ফরের রেসপেক্টে এলস নেওয়া। আমি তোমাদেরকে এই যে প্রবলেমসটা দেখালাম এই কারণে দেখালাম, কারণ তোমরা যখন পরীক্ষায় করতে যাবে ম্যাক্সিমাম স্টুডেন্টস ইফ এর নিচে এলস লিখে দেয়, দিয়ে তোমাদের ভুলটা হয়। অ্যান্ড কিরকম টাইপের ভুল হয়, এই টাইপের ভুল হয়। তো তোমাদের আশা করি এই ধরনের ভুল হলে তোমাদের সঙ্গে সঙ্গে মাথায় চলে আসবে যে স্যার বলেছিল ইফ এর সঙ্গে এলস হবে না, এক্ষেত্রে পরের সঙ্গে এলস হবে। অ্যান্ড যদি বারবার কোনো কিছু নট প্রাইম রিপিটেড হয় তাহলে ব্রেক ইউজ করে দেবো এখানে। ওকে, তাহলে এরপর দেখো নট প্রাইম এসছে তার জন্য 49 এর জন্য, 57 এর জন্য টেস্ট করে দেখি, 57 এর জন্য নট প্রাইম দেখাচ্ছে, 59 এর জন্য টেস্ট করে দেখি, দেখো প্রাইম নাম্বার একবারই এসছে প্রাইম নাম্বার। তাহলে কোনো একটা নাম্বার প্রাইম কিনা সেটা টেস্ট করার জন্য আমরা এই কোড ইউজ করব। কোনো একটা নাম্বার প্রাইম কিনা সেটা জানার জন্য আমরা এই কোড ইউজ করব। বুঝতে পেরেছো সবাই? বোঝা গেছে? দেখো ক্লিয়ার হয়েছে কিনা। কারো কোনো লাইনে ডাউট থাকলে বলো। কারো কোনো ডাউট নেই? আচ্ছা চলো, তাহলে এরপর দেখো আমরা যদি বলি কোনো একটা পার্টিকুলার নাম্বারকে প্রাইম চেক করব না, আমরা একটা কাজ করব যে 10 থেকে 50 এর মধ্যে প্রাইম নাম্বার কোনগুলো আছে সেগুলোকে বের করব। ঠিক আছে, মানে কোনো একটা রেঞ্জ মেনশন করে দেওয়া হলো যে 10 থেকে 50 এর মধ্যে প্রাইম নাম্বার গুলোকে খুঁজে বের করো। তখন কিভাবে কাজ করবে, তখন দেখো এন, এন এর জন্য কি লিখবে, একবার 10 লিখবে, তারপর এন এর জন্য কি লিখবে, আবার 11 লিখবে, তারপর 12 লিখবে, একবার 13 লিখবে, এই করে 50 অব্দি নিয়ে যাবে, তাই তো? কিন্তু আমরা যেহেতু কোডিং ইউজ করছি, প্রত্যেকবার কি আলাদা আলাদা করে এইভাবে রান করাতে হবে? যদি বলা হয় 1000 থেকে 1 লাখের মধ্যে প্রাইম নাম্বার গুলো বের করো, তখনও কি তাই করবে? না। ঠিক আছে, তাহলে একটা লুপ ক্রিয়েট করব, যে যেই লুপের মধ্যে এই এন এর ভ্যালুটা হবে, একবার 10 হবে, একবার 11 হবে, একবার 12 হবে, এন্ড অটোমেটিক এখানে প্রাইমের বদলে সেই ভ্যালুটাকে টেস্ট করে ও মার্ক করে দেবে। যদি প্রাইম নাম্বার হয় তাহলে প্রিন্ট করবে, না হলে প্রিন্ট করবে না। ওকে, তাহলে দেখো আমরা কি করব, এই এন যেটা আছে এটাকে একটা লুপের মধ্যে নিয়ে আসবো, এই এন এর ভ্যালুটাকে একটা রেঞ্জ সেট করে দেবো। ঠিক আছে, তাহলে আমি যদি বলি 10 থেকে 50 এর মধ্যে প্রাইম নাম্বার বের করব, তাহলে এন এর ফার্স্ট ভ্যালুটার জন্য আমি ধরে নিলাম n1 ইকুয়াল টু 10 অ্যান্ড n2 ইকুয়াল টু 50। ঠিক আছে, অ্যান্ড n হচ্ছে ভ্যারিয়েবল। এই ধরনের কেসের ক্ষেত্রে আমাকে কোডিং এ কোথায় কোথায় কি চেঞ্জেস করতে হচ্ছে একটু ফলো করো। আমি এটা মুছে দিলাম, কাজ করা যাচ্ছে। পুরোটাকে একটা স্টেপ সরিয়ে দিলাম অ্যান্ড একটা এক্সটার্নাল লুপ ক্রিয়েট করছি। কি লুপ? ফর
যে ইন রেঞ্জ in 1, n2 plus 1 আর হচ্ছে n1 n2 রেঞ্জ মেনশন করে দেবো n1 ইকুয়াল টু 10, n2 ইকুয়াল টু 50। ঠিক আছে, তাহলে দেখো ফর n ইন রেঞ্জ n1 থেকে n2 অবধি চাচ্ছে, এখানে আমাকে কোলন ইউজ করতে হবে। তারপর ফর i ইন রেঞ্জ 2 টু n, তাহলে আমি এই যে n এর ভ্যালুটা প্রথমে n1 থেকে শুরু করে n2 অবধি যাচ্ছে, মানে 10 11 12 এরকম করে চেঞ্জ হচ্ছে এখানে n এর ভ্যালু, এবং প্রত্যেকটা n একবার করে টেস্ট হচ্ছে তোমার প্রাইম নাম্বার কিনা। ঠিক আছে, তাহলে আমি এখানে কাকে প্রিন্ট করব, n কে প্রিন্ট করব। তারপর দেখো রান করালাম। আচ্ছা, এই জায়গাটাতে নট প্রাইম আমার কোথাও লেখার দরকার নেই, আমি নট প্রাইমটাকে কমেন্ট মার্ক করে দিলাম। দেখো তাহলে কি পাবো, নট প্রাইম মেনশন করার কোনো দরকারই নেই, আমাকে বলেনি কোনো একটা পার্টিকুলার নাম্বার। এখানে কি হয়েছে দেখো, এন কি হয়েছে একটু ফলো করো। এন হচ্ছে তোমার একটা ভ্যালু, যার ভ্যালু হচ্ছে 10 থেকে শুরু করে 50 অব্দি যাবে। সেটা কিভাবে আমরা ডিফাইন করলাম, এই লাইনের দ্বারা। নেক্সট হচ্ছে আই একটা লুপ কাজ করছে, যে লুপের মধ্যে আই এর ভ্যালু 2 থেকে n অবধি লেখা আছে। ঠিক আছে, বা এই লাস্ট অবধি, তাহলে এনটা তোমার চলবে এই এন এর রেসপেক্টে। তো ফার্স্ট হচ্ছে এন এর ভ্যালু কত হবে 10, তারপর 10 যখন হলো তখন টোটাল লুপ চেক করলো, লুপ চেক করার পরে কি নট প্রাইম ভ্যালু আসছে, নট প্রাইম ভ্যালু আসার জন্য লুপ ব্রেক করে চলে গেল 11তে গেল, 11তে গিয়ে লুপে দেখছে এটা নট প্রাইম না, এটা প্রাইম হবে, সঙ্গে সঙ্গে প্রিন্ট এন, প্রিন্ট হয়ে গেল 11। ঠিক আছে, এরপর সেম কাজ 12 ক্ষেত্রে টেস্ট হবে। 12 ক্ষেত্রে টেস্ট হওয়ার সময় এখানে কন্ডিশন স্যাটিসফাই করবে একবার 3-এর জন্য, 3-এর জন্য কন্ডিশন স্যাটিসফাই করবে, তখন লুপ ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে আবার 13-এর জন্য টেস্ট হবে। 13-এর জন্য টেস্ট হওয়ার পর এই জায়গাটাতে কিছু কন্ডিশন পাবে না, ওই জন্য এলস এর পার্টি আসবে, এলস এর পার্টি প্রিন্ট করাবে 13, দিয়ে চলে যাবে আবার 14তে, 14তে গিয়ে এখানে পেয়ে যাবে, প্রিন্ট করাবে না। 15তে পেয়ে যাবে, এখানে কন্ডিশন স্যাটিসফাই করবে, ওই জন্য প্রিন্ট হবে না। তারপরে 16তেও তোমার প্রাইমে আসবে না। 17তে গিয়ে আবার দেখবে এখানে কিছু কন্ডিশন না পেয়ে এখানে চলে আসবে, এখানে আবার 17 নাম্বারটাকে প্রিন্ট করি, আবার 18-এর জন্য চলে যাবে, 18 প্রিন্ট হবে না, 19 প্রিন্ট হবে। এইভাবে আমার টোটাল রেঞ্জের মধ্যে প্রাইম নাম্বারটা আমরা বের করতে পারবো। দেখো ক্লিয়ার হলো কি না সবার? দেখো দেখো ভালো করে দেখে না, প্রাইম নাম্বার অ্যান্ড রেঞ্জ প্রাইম নাম্বার, তার সাথে আজ পড়ালাম লিপ ইয়ার। কারো কোনো লাইনে কোশ্চেন আছে?